Oh my god, recording ও একই প্রবলেম হচ্ছে। আচ্ছা, তার মানে রেকর্ডিং হচ্ছে গিয়ে ক্লাউডে জয়েন হবে, ক্লাউড থেকে নামাই নিতে হবে। ওকে, so before starting today's class, I would like to share about the previous class content. So in previous class, we are in chapter 20 from our reference book, that is the Mathematics of Finance, business mathematics, and we started the our first chapter, which is chapter 20, and it's all about the mathematics, it's related finance. So in last class we get last two class actually, we get ideas about principal amount, present value, future value, then interest, then rate of interest, then the type of interest, and especially the simple interest and compound interest. So I hope you have clear idea about simple interest and compound interest. So now today we will start the second topic, which is about continuous compounding. So আজকে যেটা দিয়ে স্টার্ট করব, এটা খুব মজার একটা টপিক। সেটা হচ্ছে যে এখন ধরেন আপনার কোনো একটা কারণে একটা যদি ফিক্সড প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকে, হ্যাঁ, এখানে শর্তটাই হচ্ছে যে ইওর প্রিন্সিপাল অ্যামাউন্ট ইজ ফিক্সড। সো যদি একটা ফিক্সড প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকে, এই ফিক্সড প্রিন্সিপাল অ্যামাউন্টটার জন্য দেখা যাচ্ছে যে আপনি যদি আপনার রেট অফ ইন্টারেস্ট সবকিছু আপনি সবই ঠিক আছে, এখন আপনি যখন হচ্ছে গিয়ে ডিফল্টার হতে থাকবেন, মানে আপনি যদি এই টাকাটাকে ঝুলিয়ে রাখেন, মানে আপনি কোনোভাবেই আপনি এটা ইনভেস্টমেন্টে হতে পারে, এটা আপনার আবার আপনি টাকা বড় করছেন সেক্ষেত্রেও হতে পারে, কিন্তু এমন যদি হয় যে আপনি ডিফল্টার, আমি আগে বড়র কথাতেই আসছি, যে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে, সেই সময়ের মধ্যে আপনি টাকাটা পে করতে পারেননি। তো যখন পে করতে পারেননি তখন হচ্ছে আপনার অবভিয়াসলি আপনার ইন্টারেস্ট রেটটা কন্টিনিউয়াসলি বাড়তে শুরু করছে। সো এই ধরনের ক্ষেত্রে আমরা যে ধরনের ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেশন করি এটাকে আমরা বলে থাকি কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। বা আমরা যখন ইনভেস্টমেন্টে যাচ্ছি ফর এ ফিক্সড প্রিন্সিপাল সাম, টাইম পিরিয়ড, দ্য রেট অফ ইন্টারেস্ট অল আর ফিক্সড, হ্যাঁ, but the interest rate increases continuously. Interest rate will increase continuously. That sort of thing is called, or this frequently increasing interest is called actually continuous compounding. For example, when you are investing for FDR, ফিক্সড ডিপোজিট যেটাকে আমরা বলে থাকি, হ্যাঁ, যে কোনো কমার্শিয়াল ব্যাংকে, সো এখানে যেটা দেখা যায় কি, যে আপনার ধরেন সাপোজ আপনি 1000 টাকা ইনভেস্ট করেছিলেন, এটার ইন্টারেস্ট রেট ছিল ধরেন 10%। তো 1000 টাকা 10% হিসেবে এক বছর পর এটা হয়ে যাবে 1100 টাকা। প্রাইভেট ব্যাংকে এফডিআর করলে মজার ব্যাপার হচ্ছে কি, এক বছর পর আপনার তখন প্রিন্সিপাল সাম হিসেবে শুধু 1000 টাকাকে কাউন্ট করবে না, এই 1000 টাকাকে সে ওটার সাথে অ্যাড করবে এবং সেটা অ্যাডজাস্ট করে নতুন করে আবার ইন্টারেস্ট রেট কাউন্ট করা শুরু করবে, এবং সেটা অবশ্যই আগের থেকে বেশি হবে। অর্থাৎ প্রথম বছরে যদি 5% হয়, পরের বছরে ধরেন 5.2%, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। এরকম অনেকগুলো পলিসি থাকে। তো এরকম যদি হয় যে ইন্টারেস্ট রেটটা ফিক্স না, আমার হচ্ছে গিয়ে আপনার বাড়তে থাকবে সামহাউ আপনার ইন্টারেস্টটা, তাহলে হচ্ছে গিয়ে আমি সেটাকে বলবো হচ্ছে গিয়ে যে এই এই বিষয়টাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। সো সবাই হচ্ছেন কি একটা পেন এন্ড পেপার নিয়ে বসলে, আমি ডেফিনেশনটা দিব, যেহেতু আমাদের বই নিয়ে একটু ঝামেলা হয়েছে। সো আমি ডেফিনেশনটা দিচ্ছি, প্লিজ রাইট ডাউন দ্যাট। Okay, so লেখেন ফর এ ফিক্সড প্রিন্সিপাল, যাদের বই আছে বইয়ের পেজ 370 তে পাবেন, আর যাদের নাই তারা লিখে নেন, বা আসলে সবাই লেখেন, বই থাকুক বা না থাকুক। লেখেন ফর এ ফিক্সড প্রিন্সিপাল, for a fixed principal, comma time period, for a fixed principal, time period, for a fixed principal, time period, and annual rate of interest,
annual rate of interest if the compound interest, please mute yourself. Please mute yourself. সো আপনাদের এই যে এটা করতে যে দেখেন কতগুলো টাইম নষ্ট হয়ে গেল, নিজে নিজে যান মিউট হয়ে যান। আচ্ছা, সো কি বলছিলাম, for a fixed principal time period and the annual rate of interest if the compound interest increases continuously আবারও বলছি, for a fixed principal time period and annual rate of interest if the compound interest increases continuously comma with the increase in the frequency of compounding with the increase in the frequency of compounding such growth in investment is called continuous compounding. আবারও বলছি, তাহলে কন্টিনিউয়াস কম্পাউন্ডিংটা আমরা কি বুঝলাম, যে for a fixed principal, time period and annual rate of interest if the compound interest increases continuously, then with the increase in frequency of compounding, such growth of investment is called continuous compounding. So এখানে হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এ ইজি একটা হচ্ছে কি আমাদের সাথে হচ্ছে কি একটা ফর্মুলা দেওয়া আছে, সরি ডেফিনেশনটা দেওয়া আছে। মানে আমি নরমালি যদি বলতে চাই তাহলে হচ্ছে কি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে যখনই হচ্ছে গিয়ে আমি কন্টিনিউয়াসলি হচ্ছে গিয়ে একটা ক্ষেত্রে আমার ইন্টারেস্ট রেটটা বাড়তে থাকবে, আমার ফিক্সড একটা ইনভেস্টমেন্টের জন্য বা ফিক্সড একটা রেট অফ ইন্টারেস্টের জন্য আমার যখন কন্টিনিউয়াসলি আপনার ইন্টারেস্টটা বাড়তে থাকবে, that is called continuous compounding. Okay, for continuous compounding our formula is p into e to the power rt. So actually continuous compounding formula, actually we find out that due and that means when for the fixed principal sum we want to find out the due amount applying continuous compounding. So for that purposes our formula is this one, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কি হলো, this one, that is the
continuous compounding formula, that is p into e to the power rt. So where p is the obviously same thing, principal amount, e is a আমি যেটাকে জানি যে আমাদের ম্যাথমেটিক্যালি এটা একটা কোণের অনুপাত, r means the rate of interest here and t means the time. সো আপনার যদি মনে হয় যে না আমি বইয়ের সাথে মিলিয়ে ফর্মুলাটা দেখবো, তাহলে হচ্ছে গিয়ে বই যে ফর্মুলাটা ইউজ করেছে দ্যাটস এ ডিফারেন্ট ওয়ান। আমি সেটা একটু দেখাচ্ছি, স্ট্যান্ডার্ড ওয়ানটাও দেখালাম আর বইয়ে যেটা ইউজ করেছে সেটাও দেখাচ্ছি। সো ফর কন্টিনিউয়াস কম্পাউন্ডিং ইউর বুক, হ্যাঁ, আমরা যখন কন্টিনিউয়াস কম্পাউন্ডিংটা বের করতে যাব, আমাদের যে বইটা আছে আপনি ওই ফর্মুলা লিখেও ম্যাচ করতে এটা নিয়েও করতে পারবেন। সো আমাদের যে বুকটা আমরা রেফারেন্স হিসেবে দিচ্ছি, সেখানে আমরা যখন ডিউ অ্যামাউন্টটা বের করতে যাচ্ছি, সো সেক্ষেত্রে ফর কন্টিনিউয়াস কম্পাউন্ডিং দ্য ফর্মুলা ইজ পি into small e to the power in। অবশ্যই এটা মনে রাখা সোজা in দিয়ে, কারণ ইন কথাটা এইভাবে মনে থাকবে, তা এইভাবে মনে রাখতে হবে। পি ইন্টু ই টু দি পাওয়ার আর টি ওইভাবেও লিখতে পারেন, অথবা in এইভাবেও লিখতে পারেন, অথবা আর এন ও লিখতে পারেন। সো মেইন কথা হচ্ছে কি, আমি একটু বলে নিই, এখানে পি তো আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে, সেটা থাকলেই হলো। ই আমার কোণের অনুপাত, আইটা আমার সবসময় রেট অফ ইন্টারেস্ট হবে। মানে রেট অফ ইন্টারেস্টকে আমি যদি রেট অফ ইন্টারেস্ট অবভিয়াসলি ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, এখানে রেট অফ ইন্টারেস্টটা আসলে আমরা যে নর্মাল যে রেট অফ ইন্টারেস্ট পড়ে আসছি সেটা না, এটা হবে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, আর এন হবে হচ্ছে কি টাইম। তো সেই ওয়াইজ গেলে আমরা হচ্ছে কি এখানে এটা পেয়ে যাব। আচ্ছা, সো আমি একটু রিকোয়েস্ট করব সবাইকে, সেটা হচ্ছে গিয়ে আমি এখন একটা ম্যাথস বলবো অবভিয়াসলি অ্যাবাউট কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, আপনারা হচ্ছেন গিয়ে সেটা তুলেন। সেটা হচ্ছে লেখেন, সাপোজ টাকা 1,25,000.96, সাপোজ টাকা 1 লাখ, 1 লাখ আছে একটু কম হয়ে যায়, লেখেন 12 লাখ, লেখেন সাপোজ টাকা 12,25,000.96, সাপোজ টাকা 12,25,000.96 is invested for 7 years 3 months, is invested for 7 years 3 months, is invested for 7 years 3 months at the rate at 8%, 7 years 3 months, 7 years 3 months at the rate of at 8% interest, at 8% interest, at 8% interest, compounded continuously, compounded continuously. Okay, again I mention, suppose taka 12,25,000.96 is invested for 7 years 3 months at 8% interest, compounded continuously, at 8% interest, compounded continuously, full stop. Now calculate point A দিয়ে লেখেন, A দিয়ে একটা বুলেট পয়েন্ট দেন ওভাবে। Now calculate, A নম্বরে লেখেন হচ্ছে effective rate of interest. Now calculate
effective rate of interest. Now calculate effective rate of interest. Effective, E-double-F-E-C-T-T-I-V-E, that's effective. Now calculate effective rate of interest. Now calculate effective rate of interest. B number লেখেন. Now calculate effective rate of interest. Question থাকলে hand raise করবেন যদি কোনো কারণে না বুঝেন. Now calculate effective rate of interest and B number যেটা and the amount after 7 years 3 months and the amount after 7 years 3 months and the amount after 7 years 3 months. So again I mentioned if taka 12,25,096 is invested for 7 years 3 months at 8% interest compounded continuously. Now calculate the effective rate of interest and the amount after 7 years 3 months. আচ্ছা প্রথম কথা হচ্ছে ম্যাডাম ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কি সেটা আমরা পড়ি নাই। ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে যে ওই যেটা হলো যে ইন্টারেস্ট রেটটা তো কন্টিনিউয়াসলি ইনক্রিজ করবে। সো আসলে কোন ইন্টারেস্ট রেটটা ইফেক্টিভলি আমি ইউজ করছি সেটাই আমরা এখানে আসলে বের করার চেষ্টা করি। সেটা হচ্ছে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট থেকে আমরা বের করি, সেটা আমরা দেখবো যে কিভাবে আমরা ম্যাথসটা করব এন্ড হচ্ছে গিয়ে সেটা আমরা দেখবো আমরা ম্যাথসটা কিভাবে করব, দেন হচ্ছে গিয়ে আমরা অ্যামাউন্টটা বের করতে পারবো। দেন হচ্ছে কি আমরা অ্যামাউন্টটা বের করতে পারবো। আচ্ছা আমাকে কেন আপগ্রেডেশন দেখাচ্ছে? সো আমরা হচ্ছে গিয়ে অ্যামাউন্টটা বের করতে পারবো, তারপর হচ্ছে কি আমাদের এখানে এটা আসবে। সো যেটা হচ্ছে গিয়ে যে আমাদের আচ্ছা হ্যান্ড রেজ করেছেন একজন, হ্যান্ড রেজ কে করেছেন? Hello, ma'am. Hello. জি জি বলেন বলেন। ম্যাম এখানে জি কি স্যার বলেন। 12 লাখ টাকাটা কি ছিল 12,25,000? ইয়েস। আপনি যেখানে মানে ভুল লিখেছেন, এখানে 1,22,500 হলো। আচ্ছা ঠিক আছে, এটা বলতে যাচ্ছিলেন একটা জিরো কম দিয়ে ফেলেছি তো? ইয়েস ম্যাম। আচ্ছা আর কিছু? না ম্যাম। আচ্ছা No, ঠিক ma'am. আছে, আমি আবার নতুন করে যাচ্ছি। ওকে, সো তাহলে আমাদের যে ম্যাথসটা ছিল সেটাতে আমরা চলে যাই। তো এখানে আমাদের যেটা বলছে যে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের অ্যামাউন্টটা বের করতে হবে। ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্টটা কি, সেটা হচ্ছে গিয়ে যে অ্যামাউন্টটা আমরা হচ্ছে আপনার ইফেক্টিভলি ইউজ করবো, যেহেতু আমাদের যে ইন্টারেস্ট রেটটা কন্টিনিউয়াসলি বের হচ্ছে মানে বাড়ছে, সো দ্যাট আমার এখানে ওইভাবে আসতে থাকবে। সো আমরা চলে যাই। তো আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি ছিল? প্রিন্সিপাল অ্যামাউন্টটা ছিল হচ্ছে কি 12,25,096 টাকা। দেন আমাদের যে রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া ছিল, আমাদের অলরেডি রেট অফ ইন্টারেস্টের কথা বলেছে which is আর এর কথা বলেছে হচ্ছে কি 8% and we know that আমাদের এটাকে হচ্ছে কি ডেসিমালে কনভার্ট করতে হবে। সো 8 ডিভাইডেড বাই 100 এভাবে যাব, তো দ্যাট আমরা এটা পেলাম হচ্ছে গিয়ে 0.08। দেন টাইমটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে, যেটা আমি এন দিয়ে এখানে টাইমটাকে মেনশন করেছি, আমি এন দিয়ে লিখছি, আমার বইয়ে লেখা আছে। আমি আবার একটা ফর্মুলা দেখাচ্ছিলাম যেখানে টি দিয়ে মেনশন করেছি, আপনার ইচ্ছা আপনি এন টি যে কোনো একটা ইউজ করতে পারেন। ওকে, সো সেটা ছিল হচ্ছে গিয়ে 7 years 3 months. Then we have to convert it on year form, so that আমি মান্থটাকে ইয়ারে নিয়ে যাচ্ছি। সো 3 divided by 12
এভাবে চলে গেলাম, পরবর্তীতে এটাকে ডেসিমালে যে আমি একবারে সামেশন করে নিয়েছি, করলে আপনারা এটা পাবেন যে সেটা হচ্ছে 7.25। ওকে, সো এগুলো দেওয়া আছে। আমাকে বলেছে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট এবং হচ্ছে কি কন্টিনিউ যে অ্যামাউন্টটা বের হবে সেটা বের করতে। তো আমরা প্রথমে বের করছি হচ্ছে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। সো ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট যখন আমি বের করছি, সেক্ষেত্রে আমি ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কে ডিনোট করি হচ্ছে কি আর, নিচে হচ্ছে কি স্মল ই হয়, এটা আমি একটু ড্র করে দেখাই। নিচে হচ্ছে কি এটা আর, নিচে হচ্ছে স্মল ই, এরকম স্মল ই এভাবে দেখাবো। সো ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট আমি যখন বের করছি, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হচ্ছে আর ইন্টু ই টু দি পাওয়ার আই টু দি পাওয়ার আই মাইনাস 1। আবারও বলছি আর ই ইজ ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, হুইচ মিনস আমি আমার যে ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেশন, মানে আমি যে ইন্টারেস্ট রেটটাকে এখানে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। সো আর ই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই মাইনাস 1। সো ই কোথা থেকে পাবো? আমাদের সবার কাছে ক্যালকুলেটর আছে অবশ্যই। ক্যালকুলেটরে দেখেন একটা বাটনই আছে ই, ওই বাটনটা প্রেস করেন। ক্যালকুলেটরে একটা বাটনই আছে ই, সে বাটনটা প্রেস করেন। করার পরে আমার এখানে যে ইফেক্টিভ আমরা যে ইন্টারেস্ট রেটটা পেয়েছি আই, যেমন আমার এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 0.08 0.008। জি ম্যাডাম। আর এর পরে কি লিখছিলেন আপনি? এটা আর ই স্মল ই, আচ্ছা, thank you, ma'am. স্মল ই। আচ্ছা, যেহেতু এটা যে আমার কিবোর্ডে একটু প্রবলেম আছে, বলেছি যে লোয়ার স্পেস হায়ার ওয়ার্ড গুলো লেখা যায় না, মানে পাওয়ারের জায়গায় বা বেসের জায়গায়, সো এটা আমি এখানে লিখে নিয়েছি। আচ্ছা, সো ই আপনাদের ক্যালকুলেটর দেখেন একটা বাটন আছে ই, ওই বাটনটা প্রেস করেন। ওটা প্রেস করে টু দি পাওয়ার 0.08 এটা দিবেন। মানে ই লিখে আপনাকে কিছু টু দি পাওয়ার বাটনটা প্রেস করতে হবে, জাস্ট ই লিখে 0.08 এটা লেখেন। ই লিখে 0.08 এই বাটনটা প্রেস করেন। করার পরে হচ্ছে গিয়ে দেখেন আপনার একটা অ্যান্সার আসবে। অ্যান্সারটা হবে এরকম 1.0832 এরকম একটা আসার কথা, বা এর কাছাকাছি আসবে। এটা ক্যালকুলেটর ফাংশনের উপর ডিপেন্ড করে। -1 দেন। এরকম কি এসেছে সবার? ম্যাম আরেকবার যদি Yes, ma'am. ই বাটন, আপনাদের ক্যালকুলেটর একটা বাটন আছে ই, ওটা প্রেস করেন। প্রেস Yes, করে জাস্ট ma'am. লেখেন এরকম হচ্ছে আসছে। যে রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা লিখবেন। যেমন এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমরা যেটা পেয়েছি 0.08, সেটা লিখে দিবেন, তাহলে ভ্যালুটা আসবে। আচ্ছা, -1 করলাম, আমার অ্যান্সার আসলে হচ্ছে গিয়ে 0.0833। এখন দেখেন, যেহেতু ইন্টারেস্ট রেট, আমরা কখন এই ধরনের ম্যাথের আগে আমাকে করতে হয় না, যেখানে ইন্টারেস্ট রেট আমি বের করেছি। সো যেহেতু আমরা জানি যে এই যে একটু আগে যেমন আমরা ইন্টারেস্ট রেট যখন বের করে নিয়েছিলাম তখন এটাকে ডেসিমালে নিয়ে যাচ্ছিলাম, ঠিক একইভাবে অন্য কোথাও যদি আমার এরকম ইন্টারেস্ট রেট চলে আসে এবং সেটা ডেসিমালে থাকে, তখন ফাইনাল অ্যান্সারের জন্য এটাকে আমাদের পার্সেন্টেজে নিয়ে যেতে হয়। তো পার্সেন্টেজে নেওয়ার জন্য আমরা কি করবো, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। সেখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সার হবে হচ্ছে 8.33%। দেখেন আমাদের আসলে কিন্তু ইন্টারেস্ট রেটটা বলছিল 8.8%, বাট যখন আমি কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এ যাচ্ছি আমার ইন্টারেস্ট রেটটা আসলে কিন্তু 8.33% আকারে চলে যাচ্ছে। অর্থাৎ আমার ইন্টারেস্ট রেটটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, আগের মতো 8% না। এই জন্য এটার নেম হচ্ছে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। ওকে, ম্যাম দেন এটা সেকেন্ড কোথায় টার্ম যেটাকে বের ম্যাম করতে বলেছিল সেটা হচ্ছে গিয়ে ম্যাম আসলে অ্যামাউন্ট। ওই লাস্ট লাইনটা বুঝতে পারি নাই। আমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে অ্যামাউন্ট। আমি কোশ্চেন পরে নেব, এখন আগে ম্যাথস করেন। সো তারপর বের করতে বলেছে হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট বের করার জন্য, ডিউ অ্যামাউন্ট বের করার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু ই টু দি পাওয়ার, আমরা জানি যে আই এন বা এনটি, যেটাই দেন আপনার ইচ্ছা। সো পি ইন্টু ই টু দি পাওয়ার আই এন এটা। তো দেন আমি আমার ভ্যালু গুলো বসিয়ে দেবো। 12,25,000.96 দেন ইন্টু ই যেটা ছিল সেটাই থাকবে ই টু দি পাওয়ার, সেটাও ঠিক আছে। ই টু দি পাওয়ার আই এন হচ্ছে গিয়ে আইটা আমার যেটা হচ্ছে আমার এখানে যে রেট অফ ইন্টারেস্ট যেটা ছিল
ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট না, কিন্তু ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট আর ই, আর এখানে হচ্ছে আইটা জাস্ট ইন্টারেস্ট রেট। আমার এখানে ইন্টারেস্ট রেট ছিল হচ্ছে গিয়ে 0.08 ইন্টু আমার যেটা টাইম ছিল 7.25। সো আমি এটাকে কিভাবে বের করব? আমার ক্যালকুলেটর প্রথমে আসলে আগে 0.8 কে 7.25 দিয়ে গুণ করে নেব, নিয়ে দেখবো যে অ্যান্সারটা কি আসে। সেটার সাথে দেন আমি ক্যালকুলেটর প্রেস করব, করে লিখবো হচ্ছে গিয়ে ই লিখে হচ্ছে গিয়ে টু দি পাওয়ার, ই লিখে টু দি পাওয়ার দিতে হয় না, ই লিখে পাশে হচ্ছে গিয়ে অ্যান্সার লিখবেন, মানে ওই যে 0.8 কে 7.5 দিয়ে গুণ করলে যেটা হয় সেটার অ্যান্সারটা চলে আসবে। দেন ওটার সাথে হচ্ছে 12,25,000.96 কে মাল্টিপ্লাই করবেন, তাহলে দেখবেন যে এটা ডিউ অ্যামাউন্ট বের হয়ে আসবে। সো হোয়াটস দ্য ডিউ অ্যামাউন্ট? ম্যাম 21,87,898 ম্যাম, 898 87,000 এর পরে 898। ওকে, so this is the 0.792 898.792 এটা ম্যাম আনসার। So this is the answer. আমি আসলে খুব দ্রুত যাচ্ছি কারণ I'm running out of time, একটু পরে ক্লাসটা এন্ড হয়ে যাবে, আমি আবার লিংক শেয়ার করব আপনাদের সাথে। So this is the due amount for after 7 years 3 months under continuous compounding. So এভাবে হচ্ছে গিয়ে আমরা চাইলে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এর মধ্যে দিয়ে আমরা যে কন্টিনিউয়াসলি যে আমাদের আপনার হচ্ছে কি ইনক্রিজ করতে থাকবে, সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে বের করে নিতে পারি। পরবর্তীতে আমরা আমাদের ব্রেক, এখন একটা ব্রেক হয়ে যাবে, সেই ব্রেকের পরে আমরা চলে আসবো হচ্ছে গিয়ে ডেপ্রিসিয়েশন নিয়ে স্টাডি করতে। সো তাহলে আজকে এখন পর্যন্ত আমরা যতটুকু শিখলাম সেটা হচ্ছে কন্টিনিউয়াস